ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। নতুন আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের সম্ভাবনা কতটুকু রয়েছে নোটিশ আসার এবং কবেই বা পরীক্ষা হতে পারে, এসএলএসটি 3 কি আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর এবং আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো টেট পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা বড় গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা জানাতে চলেছি যে টেট আপার প্রাইমারি এবং নতুন যে প্রাইমারি টেট এবং এসএলএসটি 3 গুরুত্বপূর্ণ আপডেট। তো আমরা প্রথমেই যদি দেখি ডব্লিউবিএসএসসি আপার প্রাইমারি এবং নতুন নিয়োগের রূপরেখা, কিন্তু একটা গাইডলাইন, একটা কিন্তু আমরা আভাস পাচ্ছি। কেমন, যদি আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে একটা ভুয়ো খবর, একটা ফেক নিউজ ছড়াচ্ছে যে এই মুহূর্তে কোনো ধরনের সম্ভাবনা নেই। আবার অনেক সময় ফেক নিউজ যেটাও এসেছে যে আগামী সপ্তাহে এই নোটিশ আসতে পারে। এই সমস্ত ফেক নোটিশ থেকে তোমরা দূরে থাকবে। অবশ্যই অফিসিয়াল খবরের জন্য তোমরা ওয়েবসাইট ফলো করবে। তো সকালে এক ধরনের খবর আসছে, বিকালে এক ধরনের খবর আসছে, কিন্তু বর্তমান খবরটা দেখো যে বর্তমান স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যেটা 100% সত্য। কি সেই নোটিশ? সেটা হচ্ছে 21শে জুলাই থেকে রিকাউন্সেলিং শুরু হবে। কাদের রিকাউন্সেলিং? আপার প্রাইমারি যারা 2016 সালের পরীক্ষার্থী ছিল, 14,000 সামথিং ভ্যাকান্সি ছিল। কিছু কারণে 1200 জন এখনো পর্যন্ত স্কুলে জয়েন করতে পারেনি, সিট সংক্রান্ত সমস্যা বা অন্যান্য সমস্যা ছিল, তাদেরই রিকাউন্সেলিং এই 21শে জুলাই 2026 থেকে শুরু হবে। এবং এটা একটা গুরুত্বপূর্ণ যেমন আপডেট, তার সাথে সাথে বলে রাখি যে এই রিকাউন্সেলিং ব্যাপারটা কি, কেন এই রিকাউন্সেলিং এবং এই রিকাউন্সেলিং এ কারা অংশগ্রহণ করবে। রিকাউন্সেলিং হচ্ছে যে পূর্বে যে সমস্ত প্রার্থীরা কাউন্সেলিং শেষে স্কুলে যোগদান করতে গিয়ে দেখে যে স্কুলে যে শূন্য পদ তার সাথে জয়নিং এর একটা মিসম্যাচ, তথ্যের মিসম্যাচ হচ্ছে, এই কারণে এই সমস্ত প্রার্থীরা যখন কোর্টে কেস করে তখন সেই কেস নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই যে 2016 সালের যে জটিলতা সেটা কাটিয়ে ওঠা যাচ্ছে না। এই রিকাউন্সেলিং করার ফলে এই সমস্ত ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা তথ্যে মিসম্যাচের কারণে স্কুলে জয়েন করতে পারেনি, তাদের কিন্তু এই রিকাউন্সেলিং 21শে জুলাই থেকে শুরু হবে। তাহলে ভাবো 21শে জুলাই থেকে রিকাউন্সেলিং শুরু হবে এবং আপার প্রাইমারি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সংগঠিত হওয়ার কথা ছিল মার্চ মাস এবং সেটা বেড়ে দাঁড়িয়েছে আগস্ট মাস। তাহলে আগস্ট মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই রিকাউন্সেলিং হয়ে যাওয়ার পরে 2016 সালের যে জটিলতা সেটা কাটানো যাবে বলে মনে করা হচ্ছে। তো এই হাইকোর্টের নির্দেশের পরিবর্তনের সময়সীমা যেটা 31শে মার্চ ছিল সেটা পরিবর্তন হয়ে বর্তমান পরিস্থিতিতে আগস্ট মাসে সেটা কিন্তু পরিবর্তন এসেছে। অর্থাৎ 31শে মার্চের যে ডেডলাইন ছিল আপার প্রাইমারি টেট হওয়ার, সেটা কিন্তু বেড়ে আগস্ট মাস হয়েছে, সেটা আমরা অনেক আগেই জানি। কিন্তু এই রিকাউন্সেলিং এটা একটা নতুন আপডেট, যেটা নতুন নোটিশ আসার ক্ষেত্রে কি বলছে, জট খুলছে এক ধরনের। অর্থাৎ নতুন নিয়োগের পথে প্রধান বাধা যেটা ছিল কোর্ট কেস, যারা জয়েনিং করতে পারেনি তাদের স্কুল তারা ফিরে পাবে কিভাবে, তারা স্কুলে যেতে পারবে কিনা, সেই সমস্ত নিয়ে কোর্ট কেস যখন হয়েছিল তাদেরই রিকাউন্সেলিং এর সুযোগ দেওয়া হয়েছে। এই সমস্ত প্রার্থীরা রিকাউন্সেলিং এ অংশগ্রহণ করবে, তার পাশাপাশি তারা স্কুলে জয়েনিং করবে, করার সাথে সাথে নতুন নোটিশের একটা সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ নতুন আপার প্রাইমারি নোটিশ 2016 ভ্যাকান্সির যেটা মিসম্যাচ কেস সেটা সরিয়ে নতুন ভ্যাকান্সি, নতুন ভাবে প্রস্তুতি কিন্তু শুরু করার জন্য নোটিশ কিন্তু পরীক্ষা কিন্তু হওয়ার নোটিশ একটা চলে আসবে। তাই যারা প্রস্তুতি নিচ্ছ তারা ধৈর্য সহকারে প্রস্তুতি নিতে থাকো, আগামী দিনে কিন্তু নোটিশ আসবে। কেমন সময়সীমাটা কেমন হবে যদি আমরা একটু দেখি, সময়সীমাটা যে 5-6 মাসের একটা উইন্ডো, অর্থাৎ একটা গ্যাপ পাওয়া যাবে। কেমন, যে আগস্ট মাসে যদি আমরা নোটিফিকেশন পাই, ফর্ম ফিল আপও যদি শুরু হয় আগস্ট সেপ্টেম্বর ধরে রাখো, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস ধরে রাখো, যেহেতু
21শে জুলাই থেকে রিকাউন্সেলিং হচ্ছে। আগস্টে যেহেতু হাইকোর্টের নির্ধারিত সময়সীমা রয়েছে, তাই বলা হচ্ছে যে নোটিশ কিন্তু আগস্টের মধ্যে আসবে। এবং ফর্ম ফিল আপে যদি নোটিশের পরে যেহেতু ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপ শুরু হলে এক থেকে 2 মাস মতো ফর্ম ফিল আপ চলবে এবং সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত প্রস্তুতির একটা আদর্শ টাইম পাওয়া যাবে। এবং পরীক্ষা কিন্তু হতে পারে ডিসেম্বর জানুয়ারি, সম্ভাব্য পরীক্ষার মাস কিন্তু এগুলো হতে পারে ডিসেম্বর জানুয়ারিতে। অর্থাৎ নতুন নিয়োগ পরীক্ষা, অর্থাৎ নতুন নিয়োগের জন্য আপার প্রাইমারিতে অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে কল করছো যে স্যার আমাদের একটা দিশা দিন, অর্থাৎ কবে পরীক্ষা হবে, কিভাবে প্রস্তুতি নেব, কত দিনের আমরা প্রস্তুতি নেব, ঠিক আছে। এরকম করে অনেকে প্রশ্নের মুখোমুখি আমাদের প্রতিনিয়ত হতে হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই আপডেটের সাথে সাথে নিজেকে মোটিভেট করো, নিজেকে প্রস্তুতি চালিয়ে যেতে থাকো। এই আপার প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য যে সমস্ত সিলেবাস রয়েছে তাই অনুযায়ী প্রস্তুতি শুরু করো। যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে। তোমরা মক টেস্ট গুলো ভালো করে দেবে, ক্লাসগুলো দেখবে, ক্লাসের পিডিএফ গুলো দেখবে, তাতে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু আরো স্ট্রং হবে, দৃঢ় হবে। তাই এখনো বলছি, যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট না তারা কিন্তু নিজে থেকে পড়া শুরু করো বা আমাদের ব্যাচে জয়েন হতে পারো। তো স্পষ্ট যদি আমরা ওয়েটেড লিস্টেড দেখি, অর্থাৎ 2016 সালে যে সমস্ত ক্যান্ডিডেট ছিল স্কুলে জয়েনিং করতে পারেনি, তারা 21শে জুলাই কমিশনের দপ্তরে উপস্থিত থাকবে, সেখানে রিকাউন্সেলিং তাদের হবে। কিন্তু নতুনরা কি করবে? নতুনরা পরীক্ষার প্রস্তুতি কিন্তু আজ থেকেই শুরু করবে। কারণ কি, সামনে কিন্তু নোটিশ আসবে, আর নোটিশের তাড়াহুড়োয়, নোটিশের চাপে চাকরি পেতেই হবে, এই মানসিকতার চাপে অনেক ভালো ভালো জিনিস তোমরা কিন্তু ভুলে যেতে পারো। যেমন আমরা সাধারণত যে বাইরের পরিবেশে যেমন আমরা কোনো একটা প্রশ্নের সলভ যেভাবে করি, পরীক্ষার হলে গিয়ে কি সেটা কি পারি? সেইভাবে পারি না, কারণ পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বদলে দেয়, আমাদের চিন্তা ভাবনা বদলে দেয়। তাই এখন সময় থাকতে সতর্ক হও এবং প্রস্তুতি শুরু করো। তাহলে কি হবে? গুজব এড়িয়ে নিজেকে ফোকাসড রাখো যে আমাকে একটা চাকরি দরকার এবং ওই চাকরিটাই দরকার। এটা তাহলে তোমার পক্ষে সাফল্যের পথ কিন্তু তুমি পরিষ্কার নিজেই করতে থাকবে, না হলে কিন্তু জটিলতা বাড়তে থাকবে। আমাদের আপার প্রাইমারির প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ, প্রাইমারির ফাউন্ডেশন ব্যাচ, সব ব্যাচই আমাদের রয়েছে। যে দেখো, আপার প্রাইমারি আর্টসের ব্যাচ প্র্যাকটিস যেটা 910 টাকা, আপার প্রাইমারি টেট ফাউন্ডেশন দেখো প্রাইস দেখো 1080 টাকা, একদম রিজনেবল প্রাইস হচ্ছে। যেদিন থেকে তুমি অ্যাডমিশন নেবে সেদিন থেকে 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি পাবে। তার সাথে সাথে মক টেস্ট রয়েছে, ক্লাস পিডিএফ রয়েছে, এবং ফাউন্ডেশনের মতো করে বোঝানো হয়েছে। অর্থাৎ বেসিক থেকে একদম বেসিক থেকে কিন্তু শুরু করা হয়েছে। এবং যাতে তোমরা বুঝতে পারো, প্রতিটা ক্লাসের শেষে কিন্তু সেলফ চেকের জন্য এমসিকিউ রয়েছে। তো এই প্রাইস গুলো আমাদের সমস্ত রিজনেবল প্রাইস রয়েছে। এই ব্যাচগুলো তোমরা একমাত্র আমাদের অ্যাপেই পাবে। সেখান থেকে তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন চেক করে নেবে যে কবে থেকে শুরু হয়েছে, কি লাইভ ক্লাস চলছে কিনা। এরপরে আসছি আমরা এসএলএসটি নিয়ে। যাদের লক্ষ্য এসএলএসটি, আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা 2025-এ কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছো, তাদের সাথে আমাদের মিট আপও হয়েছে, তাদের সাথে আমাদের কথাও হয়েছে। এসএসসি নিয়োগের জন্য তাদেরও কিন্তু একটা বড় সুযোগ, যারা চান্স পাওনি তাদের কিন্তু একটা বলা যায় একটা নতুন আর একটা সুযোগ, যে এসএসসি নিয়োগের কিন্তু ভবিষ্যৎ এই জায়গায় এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। কেমন? 2025-এর যে এসএলএসটি, ভালো করে শুনবে, 2025-এর যে এসএলএসটি 11-12 এর কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রানিং চলছে, মেডিকেল ভেরিফিকেশন হচ্ছে। এরা স্কুলে জয়েন করলে তারপরেই ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে। এবং এরই মাঝে 3 আগস্ট থেকে 9-10 এর ভেরিফিকেশন কমপ্লিট তো হয়ে গেছে। 3 আগস্ট থেকে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে 9-10-এ। তাহলে এই যে দ্রুত প্রক্রিয়া, ডিসেম্বর পর্যন্ত টাইম
বাড়ানো হয়েছে। তো এই সমস্ত ওয়েটিং লিস্ট থেকে শুরু করে এমপ্যানেল থেকে শুরু করে সমস্ত প্রার্থীদের সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়াটা 31শে ডিসেম্বর মধ্যেই কমপ্লিট করানো হবে এবং এই জন্যে আইনি জটিলতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে এবং স্বচ্ছ এবং মেধাভিত্তিক নিয়োগ কিন্তু এবারে কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেকে বলছে যে স্যার ইউপিএসসি মডেল অনেকে ফোন করে বলছে স্যার আমরা তো এবারে কিভাবে পড়বো স্যার ইউপিএসসি মডেল হলে। আরে বাবা, ইউপিএসসি মডেলটা কেমন ভাবে ভালো করে বুঝবে। ইউপিএসসি মডেল শুধুমাত্র প্রশ্নপত্রে পরিবর্তন নয়, প্রশ্নপত্রে পরিবর্তনের সাথে সাথে কাঠামোরও পরিবর্তন। কিন্তু প্রশ্নপত্র কেমন ভাবে পরিবর্তন হবে? সত্যি কি ইউপিএসসি ধাঁচে হবে? না, ইউপিএসসি ধাঁচে হওয়ার জন্য একটা লিমিট রয়েছে। কারণ অ্যাসিস্ট্যান্ট টিচার তোমরা হতে যাচ্ছ, সেখানে কঠিন সিলেবাস এবং হুবহু কপি করা হবে, এটা অনেকে বলছে, এটা গুজব। হুবহু কিন্তু কপি করা হবে না, কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন হতে পারে। কেমন? ইউপিএসসি যেমন একটা স্বশাসিত সংস্থা, আমাদের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও একটা স্বশাসিত বোর্ড সংস্থা কিন্তু তৈরি করা হবে, যেখানে চেয়ারম্যান থাকবে এবং ভাইস চেয়ারম্যান থাকবে। এই সমস্ত প্রশাসনিক পদ কিন্তু তৈরি করা হবে, যেগুলো আমাদের খাতা কলমে থাকলেও একটা একটা মূল কেন্দ্রীয় পাওয়া ছিল, যেটা বলা যায় যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছিল না, কিন্তু বর্তমানে ইউপিএসসি ধাঁচে হবে মানে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে। আর ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটলে কি হবে? তার সাথে সাথে নিয়োগের যে জটিলতা, আটকে থাকা, রেজাল্ট দেরি হওয়া, এই সমস্ত জিনিসগুলো আর হবে না, এটা মাথায় রাখবে। তাহলে দেখো, সম্পূর্ণ স্বশাসিত এবং স্বচ্ছ সিলেকশন বোর্ড গঠন করা হবে। অযথা রাজনৈতিক হস্তক্ষেপ এখানে থাকবে না, শুধু আসল যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া কিন্তু যাবে। কিন্তু নিয়োগ প্রক্রিয়ার আগে এখন দেখবে যে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন কিন্তু হচ্ছে। 2011 সাল থেকে 2021 সালের মধ্যে মুড়ি মুড়কির মতো কাস্ট সার্টিফিকেট ছড়ানো হয়েছিল জনগণের মাঝখানে। তো সেই কাস্ট সার্টিফিকেট গুলো কিভাবে ভেরিফাই করতে হবে আসল যে ব্যক্তি সে পেয়েছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে এখন বর্তমানে এসডিও, বিডিও, পঞ্চায়েত এলাকার বিভিন্ন দপ্তরে কাজ চলছে। অনেক বিডিও থেকে, অনেক এসডিও থেকে অনেকে যাচ্ছে যে স্যার আমরা ভেরিফিকেশন করব, অনেক জায়গায় বারণ করছে, এখনো পর্যন্ত ভেরিফিকেশন আন্ডার প্রসেসিং রয়েছে। যখন এখানে ভেরিফিকেশন শুরু হবে তোমরা আসবে, বা এখানে বলা গেল অনেকে অনেক এসডিও অফিস থেকে বলছে যে এক্ষুনি ভেরিফিকেশন করার দরকার নেই, তোমরা ওয়েট করো। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ চলছে, তোমরা একটু নিজের এলাকার এসডিও অফিস, বিডিও অফিসে একটু খোঁজ খবর নেবে। তো এখানে ভুয়ো এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট নির্ধারক যারা ক্যাটাগরিভুক্ত নয়, তারা অনেক সময় ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিল এবং এই কারণে তাদের শংসাপত্র পেয়েছিল। তো সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন হবে, যাতে করে পরবর্তী নিয়োগে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয়। তো সম্ভাব্য নিয়োগ প্রক্রিয়া কেমন, কবে হবে এবং কেমন ভাবে হবে? এবারে শোনা যাচ্ছে যে এসএলএসটির ক্ষেত্রে প্রিলিমস অর্থাৎ স্ক্রিনিং টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে প্রিলিমস থাকবে এবং মেইনসের সাবজেক্টের পরীক্ষা হবে এবং তার সাথে সাথে ইন্টারভিউও থাকবে। অর্থাৎ 3টি ধাপে প্রক্রিয়াটা সম্পন্ন হবে। স্ক্রিনিং টেস্ট অর্থাৎ প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ, এই 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 3টে হবে। এটা মাথায় রেখেই পড়াশোনা করবে, এটা মাথায় রেখেই পড়াশোনা করবে, কারণ এতদিন প্রিলিমস ছিল না, কিন্তু প্রিলিমস ইনক্লুড হতে পারে। এবারে দেখো, ভালো করে লক্ষ্য করবে যে এই প্রিলিমস শুধুমাত্র একটা যোগ্যতা নির্ণায়ক ধাপ, কিন্তু এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথম দরজা যদি তুমি পেরোতে পারো, তারপরে কিন্তু মেইনসে দেখা পাবে, তোমার সাবজেক্টের দেখা পাবে, নতুবা তোমাকে এই দরজা থেকেই তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। তাহলে স্ক্রিনিং টেস্টটা মানে হচ্ছে তোমাকে বাদ দেওয়ার পরীক্ষা। এক কথায় বলা যায় তোমাকে কিভাবে বাদ দেবে, সেই বাদ দেওয়ার পরীক্ষা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এবং এরপরেই মেইনস এবং তারপরে ইন্টারভিউ এবং টিচিং ডেমো হিসাবে থাকবে। তো চূড়ান্ত মেধা তালিকা কিভাবে হবে? চূড়ান্ত মেধা তালিকা হবে টিচিং ডেমো, মেইন সাবজেক্টের মার্কস এবং টিচিং ডেমো এবং ইন্টারভিউ এর যে মার্কস সেটা মিলিয়ে ফাইনাল কাট অফ কিন্তু তৈরি করা হবে, যেটা প্রিলিমস এর নাম্বার কিন্তু যোগ হওয়ার সম্ভাবনা নেই।
এবারে দেখো যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে স্যার তাহলে মাইনাস অর্থাৎ নেগেটিভ মার্কিং কি থাকবে না, নেগেটিভ মার্কিং ক্ষেত্রে অনেক কেন্দ্রীয় সরকারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে না। কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলো কেভিএস এ বিভিন্ন রাজ্যেও হয়, ঠিক আছে, সেন্ট্রালে হয়, সেগুলো ক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ মার্কিং নেই। তাই আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতি চালিয়ে যেতে পারো এবং চালিয়ে যাওয়া উচিত। শিক্ষকতার চাকরিতে সাধারণত নেগেটিভ মার্কিং এর কোনো সম্ভাবনা কিন্তু নেই। অনেক জায়গায় তোমরা বিভ্রান্ত হচ্ছ যে স্যার নেগেটিভ মার্কিং থাকলে আমরা কিভাবে পড়বো, কিভাবে প্রশ্ন বাদ দিয়ে পড়বো, কোন টপিক বাদ দিয়ে পড়বো। এক্ষুনি এই সমস্ত জিনিস মাথায় না রেখে প্রস্তুতি ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করো, ফাউন্ডেশন লেভেল থেকে শুরু করবে। তো কেভিএস মডেলে সাধারণত 180 মার্কের থাকে এবং যেখানে 80 মার্ক থাকে পার্ট 1 থেকে এবং 100 মার্ক সাবজেক্ট থেকে থাকে। তো কেভিএস মডেল যদি অনুসরণ করে তো এইভাবে হবে। আর না হলে প্রিলিমসের যে প্রিলিম স্ক্রিনিং টেস্ট, যেটা বাদ দেওয়ার পরীক্ষা, যেটা সম্ভাব্য কোয়ালিফাইং টেস্ট, জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক দক্ষতার উপর ভিত্তি করে, যেহেতু এখনো কোনো সম্ভাবনা অর্থাৎ সিলেবাস নেই, মানে মানে নোটিশের কোনো চান্স এখন নেই, ঠিক আছে, এই এই মুহূর্তে বলা সম্ভব নয়। যখন অফিসিয়াল নোটিশ আসবে তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। মেইনসের সাবজেক্টের সিলেবাস কিন্তু সবার কাছে আপডেট আছে, কারণ 2025-এ এসএলএসটি যারা দিয়েছিল তার 2026-এ এসএলএসটি তারাও দেবে, নতুন ক্যান্ডিডেটে যুক্ত হবে। সুতরাং সাবজেক্টের সিলেবাসটাকে আগে ভালো করে আঁকড়ে ধরো এবং পড়াশোনা শুরু করো। চাকরি প্রার্থীদের জন্য এখন কি করণীয় তাহলে? তাহলে হচ্ছে আস্থা রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না, ধৈর্য হারালে চলবে না, নিজের ওপর ভরসা রাখতে হবে, নিজের যেটা প্রস্তুতি সেই প্রস্তুতির ওপরে কিন্তু ভরসা রাখতে হবে। দ্রুত আইনি জট কাটার সাথে সাথে নিজেকে ফোকাস করতে হবে এবং নেগেটিভ কথাবার্তা এড়িয়ে চলতে হবে। মূল কথা হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ কথা, নেগেটিভ পরিবেশ আমাদেরকে হাজার হাজার বছর কিন্তু পিছিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি শুরু করবে। এবং এসএলএসটি তে আমরা যে যে বিষয়গুলো আমরা পড়িয়েছিলাম, যে এসএলএসটি লাইফ সায়েন্সের ব্যাচ ছিল, জিওগ্রাফি, হিস্ট্রি, বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স এবং রয়েছে বেঙ্গলি ব্যাচ রয়েছে, এবং বেঙ্গলি এটা হচ্ছে এসএলএসটি বেঙ্গলি ব্যাচ রয়েছে, এসএলএসটি ইংলিশ ব্যাচ রয়েছে, হিস্ট্রি রয়েছে, এডুকেশন ব্যাচ রয়েছে। সমস্ত বিষয়ের যে সাবজেক্ট, মানে 7খানা সাবজেক্টের এসএলএসটি আমাদের কিন্তু এখান থেকে প্রচুর স্টুডেন্ট বর্তমানে কাউন্সেলিং প্রক্রিয়া 11-12 এবং 9-10-এ তারা ইন্টারভিউ দিতে চলেছে। তাই যারা মনে করছো যে এখনই পড়া শুরু করবে এবং করা উচিত, আমি বারবার বলছি করা উচিত, তারা এই আমাদের এই ব্যাচগুলোতে এনরোল করতে পারো। তোমার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের যে জিনিস সেটা 100% কভার কমপ্লিট হয়ে যাবে, তার সাথে সাথে মক টেস্ট রয়েছে। তাই দেরি না করে অবশ্যই এনরোল করবে। এই সমস্ত ব্যাচের ডিটেলস গুলো কোথায় পাবে? আমাদের অ্যাপে পাবে। তো যাদের অ্যাপ নেই তারা প্রথমে হচ্ছে অ্যাপটাকে ইনস্টল করবে, ইনস্টল করার সময় রেজিস্টার করবে, অর্থাৎ ইনস্টল করার পরে প্রথমে, যেহেতু তুমি প্রথম ইউজার, তো তোমাকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে অ্যাপটা জাস্ট ওপেন হবে। অ্যাপ ওপেন হওয়ার পরে পেইড কোর্সে ক্লিক করবে। পেইড কোর্সে ক্লিক করার পর এসএলএসটি ব্যাচ, ডব্লিউবি টেট ব্যাচ এবং অন্যান্য আরো ফোল্ডার পাবে অন্যান্য চাকরি পরীক্ষার ক্ষেত্রে। সেখানে যে কোর্সটা তুমি নিতে চাইছো, মনে করো আপার প্রাইমারি সায়েন্স ফাউন্ডেশনটা তুমি নেবে, তো তুমি এই পেইড কোর্সে ক্লিক করার পরে একটা ফোল্ডার পাবে ডব্লিউবি টেট ব্যাচ। ডব্লিউবি টেট ব্যাচের মধ্যে আপার প্রাইমারি এবং প্রাইমারির সমস্ত ব্যাচগুলোর ভিতরে রয়েছে। সেই ফোল্ডারে গিয়ে তুমি তোমার ব্যাচটা সিলেক্ট করে উপরে ক্লিক করলে নিচে বাই নাও অপশন আসবে। বাই নাওতে ক্লিক করে পে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিলে তুমি কিন্তু ব্যাচে জয়েন হয়ে যাবে। যাদের নিজস্ব পেমেন্ট নেই তারা কিউআর কোডে ক্লিক করলে একটা 5 মিনিটের জন্য একটা স্ক্যানার ওপেন হবে। সেখানেও দোকানে যেমন আমরা পেমেন্ট করি, পেমেন্ট করে দিলে তুমি ব্যাচে যুক্ত হয়ে যাবে। ক্লাস যারা দেখবে তারা অবশ্যই মাই কোর্সে যাবে, ঠিক আছে? মাই কোর্সে গিয়ে সেখান থেকে ভিউ কোর্সে ক্লিক করবে। ভিউ কোর্সে ক্লিক করার পর কন্টেন্ট অপশনে ক্লিক করলে ওখান থেকে ব্যাচের পুরো ভিডিওগুলো সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে। তো চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতির ঠিকানা যদি হয় একমাত্র TWS একাডেমি,
বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে। তো সে টেট হোক, আপার প্রাইমারি হোক, এসএলএসটি হোক, ঠিক আছে, সঠিক গাইডেন্সের বিকল্প নেই। এখন বর্তমান যুগে যে যা পাচ্ছে নিজেকে তৈরি মানে সেভাবে তৈরি করছে পরীক্ষার প্রস্তুতির জন্য। তো নিজেকে যদি ফোকাস রাখতে হয় তাহলে সঠিক গাইডেন্সের দরকার হবে। আর সঠিক গাইডেন্সের পেতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে হবে। তো আমাদের TWS একাডেমি বারবার তোমাদেরকে সতর্ক করে যাচ্ছে, তোমরা নেগেটিভ মাইন্ডসেট থেকে এড়িয়ে তোমরা পজিটিভ দিকে দৌড়াও এবং তার সাথে সাথে তোমার সাফল্য কিন্তু নিশ্চিত করো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি করে পড়াশোনা শুরু করবে। আরেকটি জিনিস, যদি তোমরা আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের সিলেবাস কি কি রয়েছে, যারা নতুন শুরু করতে চাইছো তাদের কি কি সিলেবাস রয়েছে তোমরা যদি জানতে চাও তাহলে আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। কারা কারা জানতে চাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে।